শুনছেন রেডিও অরের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন একটি গল্প, স্বাধীনতায় বন্ধন। রচনা ও পাঠে নবনীতা ব্যানার্জি। সকাল থেকেই বৃষ্টি। মেঘলা কালো আকাশ দেখে পাশ ফিরে শুয়ে পড়তে গিয়েও কলিং বেলের আওয়াজে উঠে পড়তেই হলো মিনতি দেবীকে। দুধ আর খবরের কাগজ এলো বোধহয়। 1000 স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটের এক পাশে তার বেডরুম, অন্য পাশে ছেলে বউ আর তাদের 7 বছরের ছোট্ট পাপন, তার আদরের দাদুনের বেডরুম। বেশ বড় ড্রয়িং রুমের পাশে এক টুকরো ছোট্ট ঘর তার গোপালেরও আছে। সেখানে তার একচ্ছত্র অধিকার। অবশ্যই জ্যান্ত গোপালটি মাঝে মাঝে গিয়ে উৎপাত করে, কিন্তু সে তো শিশু নারায়ণ, তার কোনো দোষ নেই। কিন্তু অন্য কাউকেই তিনি বিশেষ ঢুকতে দেন না ওই ঘরে। দিল্লির এই অভিজাত এলাকার ফ্ল্যাটটা বেশ সুন্দর সাজানো। কমপ্লেক্সের মধ্যেই পার্ক, বয়স্কদের বসার জায়গা সবই প্রায় আছে। মফস্বলের সব কিছু ঘুচিয়ে দিয়ে এখানে এসে মিনতি দেবী ভালোই আছেন। অনেক কষ্ট করে মানুষ করা ছেলে শুধু প্রতিষ্ঠিত না, মাকে যথেষ্ট স্নেহ সম্মানও করে। বৌমাও বেশ ভালো, সে ছেলের ভয়েই হোক কিংবা তার ভয়ে বা নিজের থেকেই হোক, সেটা জানার কোনো প্রয়োজন বোধ করেন না তিনি। প্রথম থেকেই রাশ ধরে থাকলে সংসারের কেউ আর সেটায় হাত দিতে পারে না। তাই তো ছেলের বদলির সাথে সাথেই তিনিও সব কিছু বিক্রি করে ওখানকার পাট চুকিয়ে চলে এসেছেন ওদের সাথেই। কে বলতে পারে ছেলে হাত ছাড়া হলে এখানে এসে নিজের সংসার পেয়ে তখন বুড়ি মায়ের খোঁজ নেবে কিনা। তাই তিনি চলে এসেছেন এবং গুছিয়ে সংসার করছেন। এখানে তার কথাই শেষ কথা। কি রান্না হবে, কিভাবে ঘর সাজানো হবে, সব তার কথা শুনেই হয়। বেশ আত্মতৃপ্তি অনুভব করেন তিনি। তার বয়সী অন্য মহিলাদের দেখেছেন তো, ছেলে বউ খোঁজ নেওয়া তো দূর, অনেক সময় সম্মানটুকুও দেয় না। সে জায়গায় তিনি তো যাকে বলে মহারানী। বউয়ের মনক্ষুণ্ণতার ছবি তার চোখে ফুটে ওঠে বটে মাঝে মাঝে, তবে তিনি বিশেষ পাত্তা দেননি, দেবেনও না। যতদিন আছেন দাপটের সঙ্গেই থাকবেন। বৌমা অবশ্য খুব শান্ত, গুণীও, চাকরি করে, নাচ গান আঁকা সবেতেই বেশ ভালো। কোনোদিন মুখ তুলে কথাও বলে না, যত্নও করে। তবে সেসব নিয়ে বেশি মাথায় তুলতে তিনি রাজি নন। ঘরের বউ, সে যতই চাকুরিরতা হোক, এগুলো তার স্বভাবতই থাকা উচিত। আর তাছাড়া তার ছেলের মতো এত সুন্দর ছেলের বউ হওয়ার ভাগ্য থাকাও তো দরকার। ভালোবেসে বিয়ে হলেও ছেলে আগে তাকে বলেছিল, তুমি রাজি হলে তবেই আমরা দুজন একসাথে হব। গর্বে বুক ফুলে উঠেছিল। তিনিও আর বেশি ঝামেলা করেননি। শুধু যা পণ নেওয়ার কথাতে ছেলে মেকে বসেছিল, এটাই যা তার আফসোস। যাই হোক, সে কথা এখনো ঠাড়ে ঠোরে বৌমাকে শোনাতে ছাড়েন না। আজকের দিনটা একটু আলাদা। আজ রাখি পূর্ণিমা। কাল থেকেই তিনি গোপালের কাছে ভোগ দেবেন ঠিক করেছেন। সেই মতো ফল মিষ্টি সব আনিয়েও রেখেছেন। পোলাও আর ছানা দিয়ে কোপ্তা বানাবেন আজ। ছেলেটা বড় ভালোবাসে। তার ঠাকুর ঘরের ছোট্ট ফ্রিজটায় সব ধুয়ে গুছিয়ে রেখেছেন। বিধবা মানুষ, ভীষণ নিষ্ঠা সহকারে সব পালন করেন, খুব পরিষ্কার পরিচ্ছন্নও থাকেন। নিজস্ব বাথরুমে স্নান সেরে ফটফটে সাদা শাড়ি পরে ব্যালকনির টবে ফুল তুলতে তুলতেই দেখলেন সিকিউরিটির মেইন গেট খুলে দিচ্ছে। আর প্রথমেই ঢুকছে বোরখা পরা শালিমা আর ছোট্ট 5 বছরের তার মেয়ে ফতেমা। বিরক্তিতে মুখটা বেঁকে গেল। এই একটা জিনিস তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। এই মুসলমান তাদের ফ্ল্যাটের সমস্ত কিছু সামলায়, এমনকি দাদুনকেও। তিনি প্রথমেই আপত্তি তুলেছিলেন, কিন্তু এখানে তার কথা খাটেনি। ছেলের অফিসের ড্রাইভারের বউ এই সালিমা। বছর 2 আগে গাড়ি দুর্ঘটনায় বরকে হারিয়ে
ছোট্ট মেয়েকে নিয়ে বড় অসহায় অবস্থায় পড়াতে তার বিরাট মনের অধিকারী ছেলে নিজের ফ্ল্যাটের কাজ আর পাপুনকে দেখার কাজ দিয়ে রেখে দিয়েছে। রোজ সকালে এসে ওদের আমিষ রান্নাগুলো করে ওদের অফিসের টিফিন গুছিয়ে দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে পাপুনকে স্কুলে যেতে হেল্প করে স্কুল থেকে ফিরলে খাবার বানিয়ে দিয়ে এবং সন্ধেবেলায় ছেলে বউ ফিরলে তবে রাতের খাবার নিয়ে ফাতেমার হাত ধরে নিজের বাড়ি ফিরে যাওয়াই তার কাজ। মিনতি দেবী প্রায় সারাদিন অচ্ছুতের মতো ব্যবহার করেন। ছোট্ট ফাতেমা মাঝে মাঝে তার পুজোর ঘরের দিকে চলে আসতো। একদিন এমন বকা দিয়েছেন মা আর মেয়ে দুজনেই ভয়ে ভয়ে থাকে। সে থাকুক গে, তাই বলে এতদিনের শুদ্ধাচার তিনি তো ভাঙতে পারেন না। ওর রান্না হলে পরে সব মুছিয়ে নিয়ে আলাদা ছোট্ট গ্যাসে নিজের আর বাড়ির জন্য নিরামিষ রান্নাগুলো করেন মনোমতো। কিছুদিন আগে নিজের হাতে তৈরি বিরিয়ানি এনেছিল সালিমা, ঈদের জন্য বানিয়েছিল তাই। সেটা পেয়ে বৌমা, ছেলে, এমনকি ওইটুকু ছেলে পাপুনটারও কি হ্যাংলামি, কিন্তু তিনি রান্নাঘরে ঢোকাতেই দেননি, এমনকি খাবার টেবিলেও তুলতে দেননি। পরিষ্কার বলে দিয়েছিলেন, বৌমা ফেরত দিয়ে দাও, দাদুনকে আমি পোলাও বানিয়ে দেব। ওদের তৈরি জিনিস এ বাড়িতে কেউ খেলে আমি চলে যাব বাড়ি ছেড়ে। বৌমা কি বুঝিয়েছিল শালিমাকে কে জানে, মুখ চুন করে সেই রাত্রেই বিরিয়ানি ফেরত নিয়ে গেছিল সে। তাতে তার একটুও খারাপ লাগেনি, বরঞ্চ খুশি হয়েছেন যে তার কতটা স্বাধীনতা এখনো ছেলের সংসারে, কত জোরও। আজ আবার 15ই আগস্ট, দেশের স্বাধীনতার দিন। তাদের কমপ্লেক্সের সব ছেলেমেয়েরা কি সুন্দর সব সাদা পোশাক পরে স্কুল যাচ্ছে। তার দাদুনও যাবে, উঠে পড়েছে আজ, গলা পাওয়া যাচ্ছে দুষ্টুটার। আবার বেলের আওয়াজ। এবার বৌমা দরজা খুলল। মা মেয়ে ঢুকলো বোধহয়। যাই হোক, তিনি ঠাকুর ঘরে ঢুকলেন, আর ঢুকেই হতবম্ব। তার এতদিনের সব কিছু এভাবে নষ্ট হলো। অস্ফুট চিৎকার বেরোলো গলা দিয়ে, আর হাত থেকে ছোট্ট সাজিটা পড়ে গেল। আওয়াজ পেয়ে দরজার কাছে ছেলে, বউ, শালিমা সবাই এসে দাঁড়ালো, কিন্তু সবাই হতবাক। এ তারা কি দেখছে? আগের দিন আনিয়ে রাখা রাখিটা গোপালের পায়ে ঠেকিয়ে নাতিকে পরানোর জন্য রেখেছিলেন মিনতি দেবী। সেখান থেকে নিয়ে সেটা ফতেমা পরাচ্ছে পাপুনকে। এটা দেখার জন্যই কি বেঁচে আছেন তিনি? ভীষণ আক্রোশে ফতেমার ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। ঝাঁকিয়ে দিয়ে বললেন, কে বলেছে তোকে আমার ঠাকুরের ঘরে আসতে? কে বলেছে সিংহাসনে হাত দিতে? ছোট্ট ফাতেমা ভয়ে কাঠ হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না। বাইরে শালিমা কাঁদছে আর বলছে, ছোট সাহেব ওকে ডেকে নিয়ে গেল আম্মু, আমার ফাতেমা চাইনি যেতে। ছেলে বৌমা বলছে, মা ছোট বাচ্চা, ওদের দোষ নেই। কিন্তু রাগে দুঃখে অন্ধ মিনতি দেবী তখন হাত তুলে ফেলেছে মারার জন্য। হঠাৎ পিছন থেকে দুটো কচি হাত জড়িয়ে ধরে বলল, ঠাম্মু, ফাতেমা কিন্তু আমার বোন আজ থেকে, আমি ওর ভাইজান, মা বলেছে। হঠাৎ সব রাগ গিয়ে পড়লো এবার বৌমার ওপর। এই তোমার মনে ছিল বৌমা? ছেলেকে এই শিক্ষা দিয়েছ? কয়েক পাতা লেখাপড়া করেছো, চাকরি করছো বলে মাথা কিনে নিয়েছো? অপমান করে তাড়িয়ে দিতে পারতে এর থেকে। এভাবে আমার এত দিনের নিষ্ঠা তুমি নষ্ট করলে, নিজের সংসারে স্বাধীনভাবে সংসার করবে বলে। মা, আমি কোনো দিন আপনাকে কোনো অপমান করিনি, করতে চাইও না। কাল পাপুন আমাকে স্বাধীনতা কি জিজ্ঞাসা করেছিল। আমি বলেছিলাম কোনো ভালো জিনিস করার ইচ্ছেটা, এবং সমস্ত বাধা জয় করে সেটা করে দেখানোটাই হচ্ছে স্বাধীনতা। পাপুন ছুটতে এসে মাকে জড়িয়ে বলল, মা, ফাতেমা আমাকে ভাইজান বলে আর আমি ওকে বুনি, কিন্তু ঠাম্মু ওকে ভালোবাসে না, আসতে দিতে চায় না। আজ আমি তাই ওকে দিয়ে রাখি বাঁধিয়ে নিয়েছি। আজ থেকে আমরা ভাই বোন। স্বাধীনতা দিবসে আমিও নিজের ইচ্ছায় একটা ভালো কাজ করেছি তো মা। সবাই তাহলে খুশি নও কেন? আর কিছু বলতে পারল না কেউ। মিনতি দেবী একটুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে গিয়ে জড়িয়ে ধরলেন দুজনকেই, আর বললেন, আজ দুজনকেই গোপালের ভোগ খাওয়াবো কাছে বসিয়ে। পোলাও বানাচ্ছি, সালিমা সব জোগাড় করে দাও।
আর এখন সবাই এসো, আমি পুজো করব। বন্ধ দরজার ঘরে গোপালের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, এতদিন আমি কুসংস্কারের শেকলে পরাধীন ছিলাম। আজ তুমি জ্যান্ত গোপালের হাত ধরে আমায় স্বাধীন করলে। মুক্ত হলাম আমি আজ পাপন অসংখ্য বোনকে রক্ষা করে দেশের, আর ফাতেমা তার ভাইজানের হাতে সুরক্ষার কবচ বেঁধে দেয় দোয়ার সাথে। আজকের নাটক স্মরণ সভার আগে। রচনা সুধাংশু ঘোষ, অভিনয়ে সুধাংশু ঘোষ, ভাস্কর ভট্টাচার্য ও পিউ চক্রবর্তী। বলুন স্যার, কখন যাবেন? কোথায় যাবেন? গাড়িটা ট্রাভেল দিচ্ছিল, রেডি হয়েছে তো? হ্যাঁ স্যার, এই তো গ্যারেজ থেকে গাড়িটা ঠিক করে নিয়ে এলাম। কাল সকালেই বেরোতে হবে। কত দূর যাবেন? দাঁড়াও, ডায়েরিটা আগে দেখে নিয়ে বলছি। জায়গাটা ভগবানপুর। মিদনাপুরের ভগবানপুর তো? সম্ভবত হ্যাঁ, ডিস্ট্রিক্ট তো মিদনাপুরই বলছে। হ্যাঁ, বলছি আপনাদের অনুষ্ঠানটা কিসে? ওই একটা স্মরণ সভার অনুষ্ঠান। কে যেন একটা শহীদ হয়েছে, তার স্মৃতি তর্পণের অনুষ্ঠান। কিন্তু কাল তো আপনার অন্য প্রোগ্রাম ছিল স্যার। সেটা পরে দেখা যাবে। পার্টির নোটিশ, এমএলএ হিসেবে ওখানে যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, গাড়িতে তেল ভরে নিয়েছি। আর গাড়িতে যা যা তোলা তুলে নিও, অনেকটা রাস্তা যেতে হবে তো। হ্যাঁ, তুমি রাস্তাটা চেনো তো? হ্যাঁ স্যার, চিনি। গাড়ি নিয়ে এই রাস্তায় কতবার গেছি, বহুবার গেছি। ঠিক আছে। হ্যাঁ, রাত 11টা বেজে গেল, তুমি বাড়ি যাও। কাল তাড়াতাড়ি চলে এসো। আর কেউ সঙ্গে যাবে নাকি স্যার? না, আমি একাই যাব, তুমি আর আমি। ও আচ্ছা। কি হলো তপন? দেখছি স্যার, কি হলো? গিয়ার বক্সটা ঠিক আছে তো? একটু দেখে নাও। হ্যাঁ স্যার, আমি নেমে দেখছি। কি হলো তপন? একটা তার কেটেছে। স্টার্টারের একটা সমস্যা রয়েছে মনে হচ্ছে। ওহ সর্বনাশ! তোমাকে আগে কতবার বলেছি ঠিকঠাক গাড়িটাকে চেক করে নিও। এখন কি হবে? ওহ, এই অন্ধকারের মধ্যে এখানে তো কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। বলছিলাম স্যার, কিছু দূরে একটা ডিপো আছে, আপনি এখানে থাকুন, আমি বরং একটা লোকের সন্ধান করি। কিন্তু এই নির্জন জায়গায় অন্ধকার হয়ে আসছে তো। তোমার কেবিন বক্সে কোনো টর্চ আছে নাকি? না স্যার, টর্চ তো নেই। তাহলে? ওফ, একটু পরেই তো আরো অন্ধকার হয়ে আসবে, আর আমি একা। তুমি আমাকে বড় বিপদে ফেলে দিলে তপন। স্যার কি করব বলুন, গাড়ি বিগড়লে তো আমার কিছু করার থাকে না। গাড়িতে সব রাখা আছে তো? হ্যাঁ স্যার, ওই যা বলেছিলেন সব গুছিয়ে নিয়েছি, আপনার ব্যাগেতেই রাখা আছে। ঠিক আছে, তাহলে এখন ওই মোবাইলের টর্চটাই ভরসা। যাও, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ না স্যার, আপনি এই গাছতলাটায় থাকুন না, আমি যাব আর আসবো। ওহ, কতবার করে আগে থেকে বলেছিলাম সব ব্যবস্থা করে রাখবে, আর এই সময় গাড়িটাও গেল বিগড়ে।
নমস্কার। উপস্থিত সকল সুধীজনকে বটতলা যুবক সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শুরু করতে চলেছি স্মরণ সভা অনুষ্ঠান। আজ থেকে ঠিক 22 বছর আগে এই দিনে এই বটতলার মোড়ে অন্ধকার এক রাতে আততায়ীর গুলিতে শহীদ হয়েছিলেন পুলকেশ চট্টোপাধ্যায়, আমাদের আদরের পলুদা। যুবক সমিতির বিগত দিনে স্মৃতি বিচারিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্ণধার প্রাণ পুরুষ ছিলেন আমাদের পলুদা। আজ 30শে অক্টোবর, পুলকেশ চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। আমরা গান, কবিতা, মালা আর চন্দন দিয়ে শ্রদ্ধা জানাবো তাকে। আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধেয় বিধায়ক শ্রী অশোক কুমার গড়াই মহাশয়। তিনি শীঘ্রই এসে উপস্থিত হবেন আমাদের সামনে এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের বটতলা যুবক সমিতির প্রাণ পুরুষ শহীদ পুলকেশ চট্টোপাধ্যায়ের শহীদ বেদিতে। আমরা খবর পেয়েছি তিনি আসছেন, পথেই রয়েছেন এবং তিনি শীঘ্রই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। তিনি এলেই আমরা শুরু করে দেব আমাদের স্মরণ সভা অনুষ্ঠান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ অশোকবাবু বলছি। আরে বুঝতে পারছি সন্ধে হয়ে আসছে, কিন্তু কি করব বলুন তো, গাড়িটা বড্ড ট্রাবল দিচ্ছে। হ্যাঁ লোক পাঠিয়েছি, ড্রাইভার গাড়িটা নিয়ে গেছে। হ্যাঁ, ওফ, একটু জোরে বলুন। হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। আরে কেটে যাচ্ছে। হ্যালো, ওহ শালা, এই এক ঝামেলা। আরে টাওয়ারটাও পাওয়া যাচ্ছে না, কি যে করি। উফ, কি অন্ধকার, কি বিশ্রী অন্ধকার। শালা সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না। অশোকবাবু নমস্কার। কে ওখানে? কে আপনি? বটতলা যুবক সমিতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। কে বটতলা? কে যুবক? স্মরণ সভার অনুষ্ঠান। শুনুন, কে আপনি? পেছন থেকে কথা বলছেন কেন? শুনুন, যদি হিম্মত থাকে সামনে আসুন। পিস্তলটা সঙ্গে আছে তো? হ্যাঁ, এই শালা, শোনো, তুমি যেই হও, অশোককে ভূতের ভয় দেখিও না। প্রয়োজন হলে আমি তোমার ভূত ভবিষ্যতের একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেব। আমি ভূতও নই, ভবিষ্যৎও নই, আমি একটা মানুষের অবয়ব। এই শালা, সাহিত্য ঝাড়বি না, ওসব লেকচার আমার জানা আছে। আমি এমএলএ অশোক গড়াই। অশোকবাবু, একবার চোখ ফেরাও তো অতীতের দিকে। তুমি কে শালা? কোন দিকে সেটা আগে তুমি পরিষ্কার করো, তারপর চোখটা কি করে বন্ধ করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। 25-এর এক সুভাষপল্লী, নৈহাটির পুরনো বাড়ি। আচ্ছা অশোকবাবু, আপনি নৈহাটিকে বেশি ভালোবাসেন না? অন্ধকারে হেয়ালি ছেড়ে সামনাসামনি দাঁড়াও দেখি, বাপের বেটা হয়ে। তোকে বুঝিয়ে দেব সুভাষ কি নৈহাটি। শালা, অশোকের সাথে মাজাকি চালাচ্ছ? বাহ, এই তো ওপরের খোলসটা ছিঁড়ে ভেতরের আসল রূপটা কিন্তু এবার বেরিয়ে পড়েছে। চুপ শালা, একদম ধমকি দেবে না। অশোক কারোর ধমকি রেয়াত করে না। আরে মায়ের দুধ খেয়ে থাকিস তো সামনে এসে দাঁড়া। বাপের বেটা হয়ে থাকলে মুখোমুখি হয়ে যা। আমি তোমার পুরনো চেলা, আমাকে তোমরা দলে ভেরাওনি। আমাকে নিলে তোমাদের ওই উত্থানটা হতো না কোনো দিনের জন্যে। জ্ঞানদানন্দের বাচ্চা,
অন্ধকারে একা পেয়ে গুরুগম্ভীর ভাষণ যাচ্ছে। এই এই এই, কে তুমি, কে তুমি, কে তুমি, কি চাও? যা চাই তা কি দিতে পারবে অশোকবাবু? আগে তো ভিক্ষেটা চেয়ে দেখ, তারপর ভাববো। শালা, মেঠো রাস্তায় তো এই অন্ধকারে একটাও লোক চোখে পড়ছে না। না, দেখি একটু পা বাড়িয়ে দেখি। অশোকবাবু, আপনার দুধারে ফাঁকা মাঠ, জনবসতি নেই, অন্ধকারে আপনি আর আমি একা। হ্যাঁ, আপনি আপনি কি বলতে চাইছেন বলুন তো? কোন ডালে, কোন গাছের ডালে আপনি আছেন? আরে নেবে আসুন, বিয়ার খাওয়াবো। ওহ, গলাটা 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 শুকিয়ে কাঠ হয়ে গেছে, খুব তেষ্টা পাচ্ছে। না, একটু একটু না খেলেই চলছে না। বাহ, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা, অঙ্গে ধুতি পাঞ্জাবি, পায়ে লাভলি শু, আর পকেটে ফরেন লিকার। শালা, এত অন্ধকারে তুমি দেখতে পাচ্ছ কি করে? আমি তো শালা নিজেকেই ভালো করে দেখতে পাচ্ছি না। গত 15 বছর ধরে নিজেকে ভালো করে ভেবেছেন অশোকবাবু? এই এই এই, বকবকা নিয়ে একদম থামাও। বলি থামতে কত নেবে বলো? হ্যাঁ হ্যাঁ, বাতলিং অত ভালো লাগছে না। সেদিন হাজার হাজার লোক স্টেশনে ভিড় করেছিল, তার মধ্যে আমার আদুরে বোনটাও ছিল। তবে কোনো দাবি নিয়ে নয়, লাইনের পাশে একটা লাশ হয়ে 15 বছর আগে। আবার শালা আবল তাবল বকে যাচ্ছ। সেদিন ছিল নিজের স্বার্থ, আজ লড়ছ দেশের স্বার্থে। শহীদ বেদিতে তুমি আজকে মালা দিতে যাচ্ছ। এটা একটা পাবলিক ওয়ার্ক, ডিউটি, তাই যাচ্ছি। সেদিন কি তোমার কোনো ডিউটি ছিল না? মেয়েটাকে ধর্ষণ করে কারা ফেলে গেল লাইনের ধারে, জানার চেষ্টা করেছিলে অশোকবাবু? তুমিও তো ছিলে সেই ভিড়ের মিছিলে। আমার কথা যদি রেল পুলিশ ফোনে না শোনে, তাহলে আমি কি করব? আমি কি তখন নেতা হয়েছি নাকি? তুমি তখন ছিলে একটা অসামাজিক জীব, লম্পট, মস্তান। কি অশোকবাবু, মিলে যাচ্ছে? এই 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 এই, কে 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 তুমি, কে তুমি বলো তো? আমার কাছে কৈফিয়ত চাইছ? শোনো বলে দিচ্ছি, এই 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 অশোক কোনোদিন কারোর কাছে কোনো কৈফিয়ত দেয়নি, আর দেবেও না। তোমার কি চাই বলো তো? তখন থেকে ঘ্যানর করছো। চাইলে দিতে পারবে? আবে হেয়ালি ছেড়ে ধান্দাটা বল। তোমার বাঁ হাতটা কোথায়? আমার আমার বাঁ হাতের কথা তুমি জানলে কি করে? বোমা বানাতে গিয়ে তোমার বাঁ হাতটা উড়ে যায়। তখন তুমি ছিলে ওয়াগন ব্রেকার, রেল পুলিশের তাড়া খেয়ে চোরের মতো পালিয়ে বেড়াতে। আমরা তোমাদের ভালো হবার কথা অনেকবার বলেছিলাম অশোকবাবু। তোমরা সেদিন আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছিলে, বলেছিলে তোরা সতী হয়ে থাক। কি কথাটা মনে পড়ছে? হাত কাটা অশোক। চুপ চুপ শালা। এই কে তুই? আবার অনেক দিন পরে আমার ওই পুরনো নামটা স্মরণ করিয়ে দিচ্ছিস। কে তুই? মাননীয় বিধায়ক সেদিনের হাত কাটা অশোক। এই তুই কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস নাকি? কি চাই বলতো? কেন শালা আমার পেছনে লেগে আছিস? কেন বলতো? আমার বোনটা আত্মহত্যাই করেছিল, তবে ধর্ষণের ঠিক পরের দিন। দলে কারা ছিল লজ্জায় বলেনি, তবে আমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল। সেই চিঠিতে কি লেখা ছিল তুমি জানো অশোকবাবু? দাদা ভাই, শুধু আমি নই, আজ ধর্ষিত আমার জন্মভূমি, চারিদিকে বিপর্যস্ত সময়। তোমাদের বিপ্লব আমাকে বদ্ধভূমিতে দাঁড় করিয়েছে।
যাদের আমি প্রতিদিন দেখেছি সম্মানের চোখে, আজ তারাই অবাধে লুট করলো আমার সম্মান। তাই আমার এই কলঙ্কিত পরাজয় তোমাকেই দিয়ে গেলাম দাদা ভাই। ক্ষমা করো দাদা ভাই, দাদা ভাই, ক্ষমা করো। আমার বোনকে যারা অসম্মানের টুসে বিদ্ধ করেছিল তাদের মধ্যে কারা কারা ছিল অশোকবাবু? মনে পড়েছে, তুই শালা পলু, পুলকেশ, তুইও তো সেদিন ফুটে গিয়েছিলিস। উত্তর তো অনেক আগেই তোকে দিয়ে দিয়েছে। ও, আজ আবার ভূত হয়ে এসেছিস ভ্যানতারা করতে? মোট কটা রিভলভারের গুলি আমার মাথায় আর বুকে তুমি করেছিলে অশোক? কেন করেছিলে? কেন কেন করেছিলে? শোন, তবে তুই তো চিরদিনই আমাকে অবজ্ঞা করে গিয়েছিলিস। ভেবেছিলিস আমি আমি বংশের কলঙ্ক, সমাজের আবর্জনায়। ঘেন্নায় আমার সাথে কথা বলাও তুই বন্ধ করে দিয়েছিলিস। তোরা তখন মানুষকে মুক্তির আলো দেখাচ্ছিলিস। কিন্তু তোরাও কি পেরেছিস মানুষকে মুক্তির আলো দেখাতে? না 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 না, আমরা পারিনি। শোন শোন পলু, যৌবনের অসুস্থ প্রলোভনে যখন পাপচক্রে জড়িয়ে গেলাম, তখন কেউ আমাদের দিকে ক্ষমার চোখে তাকায়নি, ভালোবাসা দেয়নি একটুও। শুধু বিদ্বেষ আর অবজ্ঞা আমাকে আমাকে কুকুরের মতো তাড়া করে ফিরেছে। লোক শালা বলতো, দেখ ওই দেখ ওই দেখ হাত কাটা অশোক। একবার বলতো না অশোক দা বা অশোক ভাই? আর আর ওই কথাটা শোনা মাত্রই আমার সারা গা না লঙ্কা বাটার মতো জ্বালা করত। আমি চলেছি, আর আশেপাশে যারা ছিল তাদেরকে আমি জ্বালিয়েছি। আমি তো কখনো বলিনি হাত কাটা অশোক। আমাকে তুই গলিতে ঝাঁচটা করে দিলি কেন? এই যুগে তোর মতো ভালো ছেলেরা অচল। তোরা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। পর না আমাদের কাজে তোরা বাগড়া দিবি। তাই না ঘরকা না ঘাটকা, কাজেই অশোক, তোমার যৌবনের কৃতকর্মের জন্য আজ অনুশোচনা হচ্ছে না? মনে হচ্ছে না পলু ছিল তোমার খুব কাছের বন্ধু? মনে পড়ছে অশোক, পাড়ার বারোয়ারিতে ঢাকের তালে তালে আমাদের দুজনের ধুনুচি নাচ, প্রতিমা বিসর্জনের সাথে সাঁতার দেয়া, ভাই ফোঁটা নিতে এক পিঁড়িতে বসা, আর দোলের দিন? পলু চুপ 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 কর পলু, প্লিজ, কেউ শুনতে পাবে। আমি 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 ক্ষমা চাইছি, আমি মাপ চাইছি। আমাকে 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 ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। এ কি আমি এত ছোট হয়ে যাচ্ছি কেন? আমি আমি মাটির মধ্যে ঢুকে যাচ্ছি কেন? আমি কি হারিয়ে যাচ্ছি? আমি কি নিঃশেষ হয়ে যাচ্ছি? কে আছো? কে শুনতে পাচ্ছ তোমরা? কেউ কি আছো? স্যার, স্যার, কি হলো? এখানে এভাবে পড়ে আছেন কেন? আরে উঠুন, গাড়িতে উঠুন। আসুন স্যার, আসুন, গাড়ির মধ্যে আসুন। ধ্বংস করে দাও আমাকে যদি চাও। আমার সন্ততি স্বপ্নে থাক কখনো চকিতে, কোনো সেই দিন যদি ফিরে আসি স্মৃতিভারে, শোকের শ্রদ্ধার সেই শ্রাদ্ধ দিনে, সেখানে তুমি যেও না।
তার চেয়ে ভালো অন্ধকারে দীর্ঘশ্বাসের আপন ঘরে পায়ে ধরা কোনো শ্বেত পুষ্পকে বুকে চেপে ঢেকে বলো, বন্ধু, তোমাকে বুঝতে পেরেছি এতদিনে। পুলকেশ চট্টোপাধ্যায়ের এই কবিতা দিয়েই শুরু হচ্ছে আজকের আমাদের স্মরণ সভা অনুষ্ঠান। আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি স্মরণ সভা মঞ্চের সামনে। আমাদের প্রধান অতিথি বিধায়ক শ্রদ্ধেয় শ্রী অশোক কুমার গড়াই মহাশয়। আজ এই মুহূর্তে আমাদের শহীদ বেদিতে মাল্যদান করবেন শ্রী বিধায়ক অশোক কুমার গড়াই মহাশয়। সুবিশাল পুষ্পস্তবক হাতে ধীর পদক্ষেপে এগিয়ে আসছেন আমাদের সকলের জননেতা, আমাদের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার শ্রী অশোক কুমার গড়াই মহাশয়। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।